আমার বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না। বিয়ের রাত থেকে উনি আমাকে যতবার কাছে নিয়েছে তা শুধু শারীরিক চাহিদার জন্য। এর বাইরে উনি আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমাদের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে। আমার স্বামী আমাদের পরিচিত ছিল, কিন্তু ওনারা ঢাকায় থাকার কারণে তেমন কোনো যোগাযোগ ছিল না। আমার শাশুড়ি কিছুদিন আগে গ্রামে বেড়াতে আসে, আর সেখানে আমাকে দেখে ওনার পছন্দ হয় আর বিয়ের প্রস্তাব পাঠায়। আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি, আর আমি সবেমাত্র 12 ক্লাসে পড়ি। পাত্রের তুলনায় আমি অনেক ছোট, কিন্তু পাত্র যোগ্য আর আর্থিক অবস্থা ভালো থাকার দরুন আমার পরিবারও অমত করেনি। বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখিনি, আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। বিষয়টা নিয়ে আমি একটু আপত্তি জানালে আমার মা বাবা বলেছিল যে ছেলে হয়তো মায়ের কথা শুনে তাই মায়ের পছন্দের বাইরে বিয়ে করবে না, তাই মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে। এজন্য হয়তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু মা তবুও তো ওনার মত আছে কিনা। আর উনি তো শহরে থেকে বড় হয়েছে, আর আমি গ্রামে। একটু দ্বিমত তো থাকতেই পারে। ওনার সাথে কথা বললে হয়তো ভালো হতো। মা একটু রাগ হয়ে বলল, অমত থাকলে তো ছেলের মা সব জানাতো। আর বিয়ের ব্যাপারে তোর এত নাক গলাতে হবে না। এত ভালো পাত্র পাচ্ছিস, তবুও মনে এত দ্বিধা কেন? মায়ের কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল। হয়তো আমি যোগ্যতায় ওনার কম, তবুও তো আমার একটা মতের মূল্য দেওয়া উচিত। তবুও মা বাবার কথাটাকে মেনে নিয়েছিলাম। তারা যা বলেছিল তাই করেছি। বিয়ের দিন যখন বরকে প্রথম দেখি, তখন মনটা বেশ আনন্দে নেচে উঠেছিল, কারণ মনে হয়েছিল আমি মা বাবার কথা শুনে ঠুকিনি। আমি ওনাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। এত সুন্দর ছেলে আমার স্বামী হবে ভেবেই ব্যাকুল হয়ে যাচ্ছিলাম। কিন্তু সে খুশি আমার বেশিক্ষণ টিকল না। বাসরাতে আমার বর প্রথমে এসে আমাকে বলেছিল, তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। মা পছন্দ করেছে, আর মায়ের অসুস্থতার জন্য শুধু তোমাকে বিয়ে করেছি। কথাটা শুনে খুব খারাপ লাগলো। মুখ ফুটে কোনো জবাব দিতে পারলাম না। কষ্ট হতে লাগলো খুব। চোখে এক ফোঁটা শিশির বিন্দু নিয়েই ঘুমিয়ে পড়লাম। রাত তখন 2টা। খেয়াল করলাম কেউ আমার শরীরের নরম মাংসে হাত বুলাচ্ছে। আমি চিৎকার দিয়ে উঠতে নিতেই আমার মুখটা চেপে ধরল। আদো আদো আলোতে আমি চোখ মেলে দেখতে লাগলাম এটাকে। খেয়াল করে দেখলাম এটা আমার স্বামী। বুঝে ওঠার আগেই উনি আমাকে একের পর এক স্পর্শ করতে লাগলো। কেন জানি না সেই স্পর্শটা আমার শরীরে কাটার মতো লাগছিল। শারীরিক সেই সময়টায় আমার স্বামী আমাকে বেশ কয়েকবার জান ভালোবাসি তোমায় এই কথাটা বলেছে। যখন শারীরিক চাহিদা শেষ হয়ে গেল, তখন সে আমাকে রেখে চলে গেল। একে বুঝি স্বামীর ভালোবাসা বলে? বয়সটা খুব বেশি না আমার, তবে হাজারখানেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে ঢুকেছিলাম। কী চেয়েছি আর কি হচ্ছে? উনি আমার সাথে তেমন কোনো কথা বলে না, শুধু রাতের ওই সময়টুকুতে বলে জান ভালোবাসি তোমায়। এছাড়া ওনার মুখে আমি ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে দেখিনি। মা বাবাকে সবটা বলার সাহস হলো না, কারণ তারা কষ্ট পাবে। বেশ কিছুদিন পর খেয়াল করলাম আমার স্বামীর অনেক বাজে নেশাও রয়েছে। সেই সাথে প্রধান ছিল মেয়ের নেশা। টাকা পয়সার অভাব আমার স্বামীর নেই। আমার শ্বশুর সাহেব মারা গিয়েছেন অনেক আগে। আমার শাশুড়ি সব কিছু সামলিয়েছেন। এরপর আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম, মা, আপনি আপনার ছেলের সব বাজে নেশার কথা জানতেন, বিয়ের আগে একটু বলতে পারতেন। আমি কিভাবে এসব সহ্য করব আপনি বলুন। এক এক দিন এক এক মেয়ের সাথে থাকে, কিছু বললেই গায়ে হাত তুলে। আমাকে আপনি বলেন কি করব? আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, প্রথম যেদিন দেখেছিলাম তখন বুঝেছিলাম তুই অনেক বুদ্ধিমতী মেয়ে। সংসার ব্যবসা সামলাতে গিয়ে আমার তুর্যকে বেশি সময় দিতে পারিনি। আমার স্বামীর নাম তুর্য, আর আমার নাম ঈশিতা। কখন যে তুর্য বিগড়ে গিয়েছে বুঝতে পারিনি। কাজের মানুষের কাছে বড় হয়েছে, তাই ওর খেয়ালটা আমি নিতে পারিনি। আর বুঝতে যখন পেরেছি, সেটা অনেক সময় পার হয়ে যাওয়ার পর। তখন আমার করার কিছু ছিল না। মা, আমাকে ক্ষমা করে দিও। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তুমি একটু বোঝাও, তোমার সংসার তুমি গুছিয়ে নাও মা। মায়ের কথাগুলো শোনার পর আর কিছু বলতে মন চাইল না। কত সহজ করে উনি বলে দিলেন আমার সংসার আমি গুছিয়ে নিতে। অথচ কাকে নিয়ে সংসার গোছাবো, যে কিনা আমাকে ভালোবাসে না, শারীরিক চাহিদার বাইরে কিছু ভাবতেই পারে না। মদ সিগারেটের নেশার সাথেও মেয়ের নেশাও আছে। মনটা ভেঙে গেল। আমি আমার মাকে বলার পরও আমার মা বলল,
দেখ মা, মেয়েদের বিয়ে একবারে হয়, তুই আর অহেতুক ঝগড়া করিস না, মানিয়ে নে, মানিয়েই সংসার করতে হয়। আমরাও মানিয়েই সংসার করেছি। মায়ের কথাগুলো শুনেও আজকে নিজেকে বেশ পরগাছা মনে হতে লাগলো। কেউ আমার মনের কথাটা ভাবলো না, আমার পরিস্থিতিটা চিন্তা করলো না, যে যার মতো করে বলে দিল। বুঝে গিয়েছি অহেতুক আর সুখের স্বপ্ন দেখে লাভ নেই। এই স্বপ্ন আর আমার কপালে টিকবে না। প্রতি রাতে একই ঘটনা, একই কাজ। খুব কষ্ট হলেও সহ্য করে নিতে হয়। সেদিন আমার পিরিয়ড হয়েছিল। আমি খেয়াল করলাম আমার স্বামী নেশা করে ঘরে ফিরেছে। আমি আমার স্বামীকে ধরে ঘরে ঢুকালাম। খাবার দিতে চাইলাম, খাবার খাবে না বলে দিয়েছে। আমার আর খেতে মন চাইল না, না খেয়েই শুয়ে পড়লাম। খানিকক্ষণ পর ওনার স্পর্শ অনুভব করলাম। ওনাকে প্রথমে বললাম, আমার তো এখন পিরিয়ড চলছে, দয়া করে এই সময়টায় আমাকে কষ্ট দিবেন না, এমনিতেও আমার অনেক কষ্ট হয়। উনি আমার কথায় কোনো সাড়া না দিয়ে ওনার মতো যা করার করে নিল। আমার সেদিন মনে হয়েছিল কলিজাটা ফেটে যাচ্ছে। স্বামীরা বুঝি এমন হয়? তখন ওনার মুখে ভালোবাসি শব্দটা আমাকে শুধু যন্ত্রণাই দিল। অমানসিক এক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সারা রাত পার করলাম। সকালে ওঠার শক্তি পাচ্ছিলাম না। কোনো রকমে উঠে কাপড় চেঞ্জ করলাম। মনে মনে কষ্ট পেতে লাগলাম। কাকে বলবো আমি এসব কথা? কাকে বলবো আমি আমার স্বামীর কাছে প্রতিদিন রেপ হচ্ছি? আইন তো এমন কথা বিশ্বাস করবে না। সবাইকে বলবে বলবে নিজের স্বামী চাইবে না তো কে চাইবে? কিন্তু আমার মানসিক অবস্থাটা বুঝতে চাইবে না। নিজেকে আজ বেশ অসহায় লাগছে। এসব অত্যাচার সহ্য করতে পারছি না আর। একবার মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিই, কিন্তু সে সাহসটা আর পেলাম না। কয়েকদিন পর একটা বিষয় জানতে পেরে কষ্টে বুক ফেটে গেল। আমার বাবা মা টাকার লোভে পড়ে ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। হায়রে সমাজ! এ সমাজে মানুষ শুধু টাকাটাই দেখে, ভালো মানসিকতা আর কেউ দেখে না। আজকে নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই যেন পাপ মনে হতে লাগলো। কারণ আমি জানতে পারি আমার স্বামী এর আগেও একটা বিয়ে করেছে, আর সেই বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। কে বা থাকবে এমন মানুষের সাথে? আমি তো কষ্ট সহ্য করে বাধ্য হয়ে থাকছি। আমার ভেতরের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারো নেই। আমার বাবা মা অর্থের লোভে পড়ে ছেলের খবরও ঠিক করে নেয়নি। আজকে আমার মতো অসহায় আর কেউ আছে বলে মনে হচ্ছে না। ইচ্ছা করছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করি কেন উনি সবটা লুকিয়েছেন। কিন্তু জিজ্ঞেস করলেই বা কী হবে? উনি ওনার মতোই মন করা কয়েকটা জবাব দেবে আর বলবে মানিয়ে গুছিয়ে নিতে। আর আমার মাকে বলবে বলবে বিয়ে তো হয়েই গিয়েছে, এখন আর ঝামেলা করিস না, মানিয়ে নে। আমরা তো মানিয়ে নিয়েছি। কেউ আমার মনের দিকটা ভাববে না। তাই ওদের এসব ভিত্তিহীন নীতি কথা শুনে কাউকে কিছু বলার মতো রুচি জাগলো না। সেদিন আর সব দিনের মতোই ঘরে বসেছিলাম। সারাদিন একা ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ আমার নেই। নিজেকে খুব বন্দি পাখির মতো মনে হয়। মনে হয় খাঁচার ভেতর থেকে উড়বার জন্য ছটফট করতেছি। ঠিক এ সময় খেয়াল করলাম তুর্য এসেছে, সাথে একটা মেয়েও এসেছে। মেয়েকে বেশ অন্তরঙ্গভাবে ধরে আছে। মেয়ের সাথে এরকম অন্তরঙ্গভাবে আছে দেখে মনটা বেশ অশান্ত হয়ে গেল। নিজেকে কেন জানি না সামলাতে পারলাম না। তুর্যের কাছে গিয়ে বললাম, আপনি এত রাতে বাড়ি ফিরেছেন, সাথে একটা অন্য মেয়ে নিয়ে? লজ্জা করলো না ঘরে বউ রেখে অন্য মেয়েকে ঘরে তুলতে? রাতের পর রাত নেশা করে বাড়ি ফিরেন, কাপুরুষের মতো ঘরে এসে বউয়ের গায়ে হাত তুলেন, সাথে পরনারী নিয়ে ঘরে ফিরেন। আপনি কি মানুষ? পাশ থেকে মেয়েটা তুর্যের দিকে তাকিয়ে বলল, এ মেয়েকে আর এভাবে কথা বলছে কেন? আমাকে ইনসাল্ট করে কথা বলছে আর তুমি চুপ করে আছো? এরকম কথা শোনানোর জন্য তুমি আমাকে নিয়ে এসেছো? এরকম জানলে আমি তোমার সাথে আসতামই না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুর্য মেয়েটার দিকে তাকিয়ে বলল, ও আমাদের বাসার কাজের মেয়ে, মা গ্রাম থেকে নিয়ে এসেছে। ওর মাথায়ও সমস্যা আছে, মাইন্ড করো না প্লিজ। মেয়ে অবাক হয়ে তুর্যকে বলল, একটা কাজের মেয়ের এত বড় স্পর্ধায় কী করে হয় এভাবে কথা বলার? আরে বলো না, মায়ের লাইফে একদম মাথায় চড়ে বসেছে। গায়া খ্যাত মেয়ে, মায়ের লাইফে আমাকে স্বামী করে পাবার স্বপ্ন দেখছে। তুমি ওর কথা সিরিয়াসলি নিও না। মেয়েটা আমার দিকে তাকালো, তারপর একটু মুখটা বাঁকালো আর বলল, সাহস কী করে হয় এভাবে কথা বলার? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক। আমি কাজের মেয়ে? না জেনে উল্টাপাল্টা কথা বলতে লজ্জা লাগছে না? আপনাদের মতো নিকৃষ্ট মেয়েদের জন্যই সমাজের এই হাল। লজ্জা লাগে না একটা পরপুরুষের সাথে বিয়ে বহির্ভূত মেলামেশা করতে, তার বেডে চলে আসতে? নিজেকে কতটা নিচে নামাবেন? কি বলতে চাচ্ছ তুমি, বেয়াদব মেয়ে, গায়াভূত? তুমি কি বুঝবা আধুনিক যুগের চালচলন?
বড় তো হয়েছে গ্রামে থেকে। আমি একটু হেসে জবাব দিলাম, ভাগ্যিস শহরে থেকে বড় হয়নি। শহরে থেকে বড় হলেও তো নিজের সম্মান কী করে পরপুরুষের হাতে বিলিয়ে দিতে হয় খুব ভালো করেই বুঝে যেতাম। নির্লজ্জ বেহারাপনা শিখে যেতাম। আধুনিকতার নাম নিয়ে নোংরামি করে বেড়াতাম। ভাগ্যিস আমি স্মার্ট না। শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো বেশ ধরে নাইট ক্লাবে যাওয়া আর বউ থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ঢলাঢলি করা যদি স্মার্টনেস হয়, তাহলে এমন স্মার্ট আমি না। তার জন্য শুকরিয়া আদায় করি। মেয়েটা আমার কথা শুনে আরও রেগে গেল। বোঝাই যাচ্ছিল কথাগুলো মেয়েটার গায়ে লাগছে। রেগে গিয়ে আমার উপর হাত তুলতে নিল গায়ে হাত দেওয়ার জন্য। আমি হাতটা ধরে মোচড় দিয়ে বললাম, ভুলেও এই কাজ করার সাহস দেখাবেন না। আমি কোনো অযৌক্তিক কথা বলিনি যে আপনি গায়ে হাত তুলবেন। আর আমি মেনে নিব, হাতটা একদম ভেঙে দিব। গ্রামে থেকে বড় হয়েছি, এর আগে অনেক গাছের ডালপালা ভেঙেছি। এমন কোমল হাত ভাঙতে বেশিক্ষণ লাগবে না। ভুলেও গায়ে হাত তোলার দুঃসাহস দেখাবেন না। খেয়াল করলাম মেয়েটা আমার কথা শুনে বেশ রাগান্বিত হলো। কোনো রকমে আমার হাত থেকে ওনার হাতটা ছাড়িয়ে নিয়ে তুর্যকে বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছো? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তুর্য আমার দিকে তাকালো। তুর্যের চোখ রাগের রক্তলাল হয়ে আছে। আমার দিকে তাকিয়ে আমাকে কষিয়ে একটা চড় দিয়ে বলল, সাহস কী করে হয় তোমার ওর সাথে এমন আচরণ করার? আর বের হও রুম থেকে। ও বলে আমার গলাটা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল। যে জায়গায় নিজের স্বামী ঠিক না, সেই জায়গায় আর কথা বলতে মন চাচ্ছিল না। কোনো রকমে উঠলাম। খেয়াল করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আর একটু হাসি দিয়ে দরজাটা লাগিয়ে দিল। কী যে কষ্ট হচ্ছিল তখন বলে বোঝাতে পারবো না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। তবুও নিজেকে সামলে নিয়ে পাশের রুমে গেলাম। হায়রে কপাল, আমার যে ভালোবাসাটা পাওয়ার অধিকার ছিল সে ভালোবাসা পাচ্ছে অন্য একটা মেয়ে। আমার শাশুড়ি তো দিব্যি আমার চিন্তা রেখে ব্যবসা করছে। আমাকে নিয়ে ভাবার মতো কারো সময়ই নেই। এত টাকা তো আমি চাইনি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ কাউকে দিবে না। আর আমার কি পোড়া কপাল, নিজের চোখের সামনে এত কিছু করছে বলতেও পারছি না। সবটা মুখ বুজে সহ্য করতে হচ্ছে। আজকে বড্ড অসহায় লাগছে আমার। মাকে ফোন দিলে সে একই নীতিবাক্য শোনায়। আর কত সহ্য করব আমি? অসহায়ত্বের মাত্রা কতটা তীব্র হলে এমন লাগে আজকে বুঝতে পারছি। প্রয়োজনের অতিরিক্ত টাকা মানুষকে সব দিতে পারলেও ভালোবাসাটা দিতে পারে না। ভালোবাসার জন্য দরকার সুন্দর একটা মানসিকতার, যা সবার হয় না। মেয়েটার সাথে যতক্ষণ তুর্য এক রুমে ছিল, আমার বুকে ততক্ষণ একটা অজানা ঝড় বয়ে চলছিল। যন্ত্রণা আমাকে গ্রাস করতেছিল। কোনোভাবেই মানতে পারছিলাম না, নিজেকে সামলাতেও পারছিলাম না। এটা সহ্য করার মতোও না। কেন জানি না হুট করে আমার মধ্যে এক অজানা সাহস জাগলো প্রতিবাদ করার। আমি মনে সাহস জুগিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। খানিকক্ষণ পর তুর্য দরজা খুলল। আমাকে দেখে তুর্যের রাগটা আরও দ্বিগুণ হলো। আমি তুর্যকে চিৎকার করে বললাম, আমি আপনার স্ত্রী। আমাকে রেখে আপনি এমন কাজ করতে পারেন না। কোনো মেয়ে এটা সহ্য করবে না। আপনি শুধু শুধু কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? বিয়ে করতে না চাইলে বিয়ের আগে বলতেন। আমাকে কেন এভাবে বিয়ে করে কষ্ট দিচ্ছেন? অমানুষের মতো এসব করতে লজ্জা লাগছে না আপনার? একটা নারীর মন নিয়ে খেলছেন। আপনার তো লজ্জা হওয়া দরকার। বউ রেখে পরনারীর সাথে রাত কাটায় কাপড়ে সেরা। কথাগুলো শুনে তুর্যের রাগের মাত্রা আরও বেড়ে গেল। আমার চুলগুলো ধরে আছড়ে ফেলে দিয়ে বলল, অনেক বেশি বলে ফেলেছিস, না জেনে অনেক কথা বলেছিস। আরেকবার দরজা ধাক্কা দিলে বুঝবি। এ বলে দরজা লাগিয়ে দিল। আমার ভেতরে ঝড়টা আরও বাড়তে লাগলো। আমি পুনরায় দরজা ধাক্কা দিতে লাগলাম। এবার দরজা খুলো ওই মেয়েটা। দরজা খুলে আমাকে বলল, সমস্যা কি তোর? আমার সমস্যা কি মানে? ভদ্র ভাষায় কথা বলুন। সেন্স নেই তোর? এখানে একটা ছেলে আর একটা মেয়ে দরজা লাগিয়ে প্রাইভেট টাইম পাস করছে, আর তুই এভাবে চিল্লাছিস? লজ্জা নাই তোর? তোর যে এত মারে ঘৃণা নাই তোর? আমাকে লজ্জা ঘৃণার চ্যাপ্টার পড়াতে হবে না। লজ্জা তো হওয়া দরকার আপনার। আপনি জানেন যে তুর্যের বউ আছে, জেনেও কিভাবে নিজেরে বিলিয়ে দিচ্ছেন? প্রাইভেট টাইম পাস করছেন নাকি বেহায়াপনা করছেন একটু ভেবে দেখুন। বেহায়াপনা করবেন আর কেউ প্রতিবাদ করলে তাকে জ্ঞান দেবেন? বেশ্যা মেয়ের মতো চলাফেরা করে আধুনিকতার দোহাই দেন, আপনার লজ্জা লাগে না? এটা বলার পর মেয়েটা বেশ রাগে তুর্যকে বলল, আমি আর এখানে থাকবো না। এ কোন মেয়েকে গ্রাম থেকে ভাড়া করে নিয়ে এসেছো আমাকে অপমান করার জন্য? তুর্য মেয়েটার কথা শুনে দরজার সামনে এসে আমাকে বলল, তুই যাবি নাকি এভাবে অশান্তি করবি?
আমি অশান্তি করছি? অশান্তি তো করছেন আপনি। এর আগেও একটা বিয়ে করেছেন, বউ রেখে চলে গিয়েছে। এখন আমাকে বিয়ে করে নষ্টামি করতেছেন অন্য মেয়ের সাথে। আপনার মতো অমানুষ কেউ আছে বলে মনে হয় না। আগের বউটা চলে গিয়েছে, বেঁচে গিয়েছে, আর আমি তো বেঁচে থেকেও মরে আছি। আমার এ কথাটা শোনার পর তুজের রাগের পরিমাণ তীব্র হতে লাগলো। আমাকে বলল, এখান থেকে যা। আমিও বেশ জোরালো গলায় বললাম, যাব না, কি করবেন? এই মেয়েকে বিদায় না করলে যাব না। একের পর এক তর্ক হতে লাগলো। তর্কের এক পর্যায়ে তুর্য আমাকে কষিয়ে চড় দিতে নিল। আমি এবারে তুর্যের হাত ধরে বললাম, অনেক সহ্য করেছি, সহ্যের মাত্রা অতিক্রম করলে আমিও আর সহ্য করব না। আমি বোকা না, নিজের অধিকার আদায় কীভাবে করতে হয় আমি জানি। আপনার আগের বউয়ের মতো অবলা না। আগেরটা পালিয়ে গিয়েছে বলে আমি আপনার মার খাওয়ার পার পালিয়ে যাব সেটা ভাববেন না। বউকে সম্মান দিতে পারবেন না তো বিয়ে কেন করেছেন? কাপুরুষের মতো আচরণ করেন, আবার মেয়েদের গায়ে হাত তুলে নিজের পুরুষত্ব ফলাতে চান। আপনার আগের বউ পালিয়ে গিয়ে ভালোই করেছে, কারণ আপনার মতো কাপুরুষের সাথে থাকার চেয়ে পালিয়ে যাওয়া অনেক ভালো। আমি তো বাধ্য হয়ে আপনার কাছে থাকতেছি। আরও কিছু বলতে নেব, ঠিক এই মুহূর্তে তুর্য আমার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে জোরে একটা চড় দিল। আমি চড়টা খাওয়ার পর ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি বেশ গম্ভীর হয়ে গিয়েছে আমার এই কথাগুলো শুনে, আর আমাকে চড়টা দেওয়ার পর কেমন জানি দম ধরে বসে পড়ল। খেয়াল করলাম কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম না তুর্যের কী হলো। মুহূর্তের মধ্যে তুর্য জ্ঞান হারিয়ে ফেলল। আমার কলিজার পানি যেন শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ কী এমন হলো যে তুর্য এভাবে জ্ঞান হারালো? আমি তুর্যকে ধরে ডাকতে লাগলাম। তুর্যের কোনো সেন্স কাজ করতেছিল না। আমি পানি নিয়ে তুর্যের মুখে ঝাপটা দিতে লাগলাম। তুর্যের জ্ঞান ফিরতেছিল না তবুও। এর মধ্যে তুর্যের রুমে থাকা মেয়েটা চলে গেল। বাড়িতে শুধু আমি একা। আমার শাশুড়ি মা বাইরে। এখন কি করব কোনোভাবে বুঝতে পারছিলাম না। অনেকটা অসহায়ের মতো নিজেকে মনে হলো। আমার কোনো আলাদা মোবাইলও নেই যে কাউকে কল দিব। আমার শরীরটা বেশ কাঁপতে লাগলো। কোনোভাবেই তুর্যের জ্ঞান ফিরছিল না। আমি কোনো দিশা না পেয়ে তুর্যের মোবাইলটা খুঁজতে লাগলাম। তুর্যের মোবাইলটা দেখলাম ওয়ারড্রপের উপর পড়ে আছে। মোবাইলটা কাঁপা কাঁপা হাতে নিলাম। এর আগে কখনো ওনার মোবাইল আমি হাতে নিইনি। যতবার মায়ের সাথে কথা বলেছি সেটা শাশুড়ি মায়ের ফোন দিয়ে, তাই মোবাইলটা নিতেও আমার বেশ ভয় লাগছে। তবুও সাহস করে মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা একটা চাপ দেওয়ার সাথে সাথে লক স্ক্রিনে একটা মেয়ের ছবি ভেসে উঠল। বেশ সুন্দরী পরিপাটি একটা মেয়ে। মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই মেয়েকে হতে পারে কোনো বাইরের মেয়ে। ওনার জীবনে তো এর মেয়ের অভাব নেই। এসব ভেবে লাভ নেই। কিন্তু মোবাইলটা লক করা খুলব কিভাবে? মাথায় যেন কিছুই ঢুকছে না। একের পর এক চেষ্টা করে যেতে লাগলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হুট করে মনে হলো মোবাইলে তো ফিঙ্গার দেওয়া আছে, তাই তাড়াহুড়ো করে ওনার কাছে গেলাম। ওনার হাতটা দেওয়ার সাথে সাথে মোবাইলের লকটা খুলল। লকটা খোলার সাথে সাথেই খেয়াল করলাম ওই মেয়েটার আর একটা ছবি। আমি বেশ চমকালাম। এটা কোন মেয়ে? আর এই মেয়ের ছবি ওনার ফোনে কেন? 7-5 ভাবার সময় এখন না, তাই 7-5 না ভেবে আমি আমার শাশুড়ি মাকে কল দিলাম। শাশুড়ি মাকে সবটা খুলে বললাম। আমার শাশুড়ি মা বললেন, না জেনে এত কিছু না বললেও পারতে। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। তুমি ওকে পানির ঝাপটা দিতে থাকো, দেখো জ্ঞান ফিরে কিনা। এ বলে উনি ফোনটা কেটে দিলেন। আমার শাশুড়ি মা ফোনটা কাটার পর আমি ওনার শরীরে হাত দিয়ে খেয়াল করলাম ওনার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ওনার শরীরটা মালিশ করতে লাগলাম। খানিকের মধ্যে ডাক্তার চলে আসলো। ডাক্তার তুর্যকে দেখে বলল, রোগীর অবস্থা তো তেমন ভালো মনে হচ্ছে না, রোগীকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কথাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হতে লাগলো। কেন জানি না মনে হতে লাগলো এসবের জন্য আমি দায়ী। আমার উচিত হয়নি ওনাকে এভাবে কথা বলা। আজকে ওনার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এর মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসলো। ওনাকে নিয়ে হাসপাতালে গেলাম। আমার শাশুড়ি মা তুর্যের এমন অবস্থা শুনে বেশ স্তব্ধ হয়ে গেল। ফোনটা কেটে দিল। আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেলাম। তুর্যকে এমার্জেন্সিতে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। আমার মনটা বেশ ছটফট করতে লাগলো। এতটা বাড়াবাড়ি আমার করা উচিত হয়নি, কিন্তু কেন উনি এভাবে জ্ঞান হারালো আমার মাথায় সেটাও আসছে না। খানিকক্ষণ পর ডাক্তার এসে বলল,
রোগীর ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছে, এক সাইড অবশ হয়ে গিয়েছে। প্রচণ্ড মানসিক আঘাতে এমন হয়েছে। জ্ঞান ফিরতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আর হাঁটাচলা তেমন করতে পারবে না, কথাও বলতে পারবে না। থেরাপি এক্সারসাইজ করলে হয়তো ঠিক হতে পারে, তবে সেটাও সময় সাপেক্ষ। আপনার শাশুড়িকে জিজ্ঞেস করেন কোথায় এসেছে। ওনাকে সবটা বুঝিয়ে বলা হয়েছিল এর আগে, তবুও কেন সতর্ক হয়নি? আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এর আগেও বলা হয়েছিল মানে? এর আগে ওনার এরকম অ্যাটাক হয়েছিল? তখনই ওনাকে না করে দেওয়া হয়েছিল যে কোনো রকম উত্তেজিত যেন না করা হয়। তবে ওনাকে এভাবে কী বিষয়ে উত্তেজিত করলো সেটা জানা দরকার। আপনার শাশুড়ি কোথায়? মা জ্যামে আটকে আছে, কাছাকাছি চলে এসেছে। এর আগে কী জন্য এমন হয়েছিল আমাকে বলুন প্লিজ, সেটা আপনি আপনার শাশুড়ির কাছ থেকে জেনে নেবেন। আপাতত কিছু টাকা অ্যাকাউন্টে জমা দিতে হবে, সেটার ব্যবস্থা করুন। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার হাতে তো এখন এত টাকা নেই, মা আসলেই সবটা দিবেন। আপনি চিকিৎসা করতে থাকুন। আচ্ছা ঠিক আছে, চিকিৎসা চলতেছে। আপনার শাশুড়ি আসলে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে বলবেন। আচ্ছা। তুর্যের এই অবস্থার জন্য আমিই দায়ী। কেন যে এমন হলো, আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবেন জানি না। আমার ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে, ভেতরটা বেশ শূন্য শূন্য লাগছে। কেন আমি এমন করতে গেলাম? এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খাচ্ছে। চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে, তবুও কাঁদতে পারছি না। হুট করে খেয়াল করলাম মা এসেছে। মাকে দেখে একটু ভরসা পেলাম। দৌড়ে মায়ের কাছে গেলাম। মা, ডাক্তার সাহেব বলেছে আপনাকে দ্রুত ওনার সাথে যোগাযোগ করতে। আমি ডাক্তারের সাথে কথা বলেই এসেছি। এখন তুর্য একটু ভালো আছে, তবে আবার এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে। এর আগে এমন হয়েছিল, অনেক চিকিৎসা থেরাপি নেওয়ার পর ভালো হয়েছিল, এখন আবার হয়েছে। কি হবে কে জানে। কে ওর দেখাশোনা করবে, আমি সেই টেনশনে আছি। মা, আপনি দেখাশোনার চিন্তা করবেন না, সেটা আমিই করতে পারবো। কিন্তু এর আগে ওনার এরকম কেন হয়েছিল, এগুলো বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, তবুও কথা শেষ হবে না। মা, আমি ওনার স্ত্রী, আমার জানার অধিকার অবশ্যই আছে। আপনি আমাকে বলুন, কি শুনবে মা? শুনলে কি তুমি সহ্য করতে পারবে? এত কিছু সহ্য করতে পেরেছি, আরও কঠিন কিছু হলেও পারবো। কপাল তো এমনিই ফাটা, আর কত ফাটবে আপনি বলুন। তাহলে শুনো। তুর্য যখন ভার্সিটিতে পড়তো, তখন তুর্যের সাথে লামিশা নামের এক মেয়ের রিলেশন হয়। প্রথমে ভালো বন্ধুত্ব হয়, পরে আস্তে আস্তে সে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তুর্যের তখন মদের নেশা, অন্য কোনো মেয়ের নেশা ছিল না। তখন আমার সোনার টুকরা ছেলে ছিল তুর্জয়। লামিশার সাথে বন্ধুত্বটা আস্তে আস্তে প্রেমে গড়ায়। বেশ ভালোই কাটছিল ওদের সম্পর্ক। একদিন আমার ছেলে এসে আমাকে লাজুক মুখ করে বলল, মা, একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, কি কথা? রাগ কেন করব? টাকা লাগবে? আরে মা, টাকা লাগবে না। তবে কী রে, আটকে গেলে যে? না মানে, কী রে, লজ্জায় লাল হয়ে যাচ্ছিস? মেয়েদের মতো ঘটনা কি? আমার ছেলে লজ্জা মাখা মুখে উত্তর দিল, মা, আমি লামিশাকে খুব পছন্দ করি। তুমি যদি চাও আমি ওকে বিয়ে করতে চাই। আমারও মনে মনে লামিশাকে বেশ পছন্দ ছিল। মেয়েটা সুন্দরীও ছিল আর শিক্ষিতাও ছিল, আচার ব্যবহারও অনেক ভালো ছিল। তাই আমি ছেলের প্রস্তাবে আর অমত করিনি। তুর্যকে হাসতে হাসতে বললাম, এতে লজ্জা পাওয়ার কী আছে? লামিশাকে আমারও বেশ পছন্দ। কবে ওদের বাড়ি যাব আমাকে বলিস? তুর্য মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, তুমি যদি চাও কালকেই যাব। ওর বাসা থেকেও অন্য জায়গায় বিয়ের প্রেশার দিচ্ছে, এজন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। আচ্ছা, কালকেই যাব তাহলে, ওদেরকে জানাতে বল। পরদিন সকালে আমি আর তুর্য লামিশাদের বাসায় যাই। লামিশার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখি, তারাও অমত করেনি। তারাও হাসি মুখে বলেছিল, ছেলে মেয়ে পছন্দ করেছে, এখানে আমাদের অমতের কিছু নেই। কিছুদিনের মধ্যে লামিশা আর তুর্যের বিয়ে হয়। বেশ ভালোই কাটছিল ওদের সংসার, কোনো ঝগড়া বিবাদ কিছুই ছিল না। হাসি খুশি সুখী সংসার বলতে পারো। মা এবার কথাগুলো বলে একটু দম নিতে লাগলেন। আমি বুঝতে পারলাম না, এত সুখী সংসার রেখে লামিশা কেন চলে গেল। তার মানে লামিশাকে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল? আমি মাকে প্রশ্ন করলাম, মা, লামিশাকে কি তাহলে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল? অন্য ছেলের সাথে কি চলে গিয়েছিল? মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এমন কিছুই হয়নি। তাহলে? জানি না লামিশার কী হয়েছিল, কোথায় গিয়েছে আর কেন গিয়েছে। লামিশাকে 5 বছর যাবৎ পাওয়া যাচ্ছে না। বিয়ের 1 বছর পর যে কোথায় চলে গিয়েছিল বুঝতে পারিনি, জানতেও পারিনি। অনেক খোঁজ নিয়েছি, খোঁজ পাইনি।
সবাই তো বলে বসলো পালিয়ে গিয়েছে অন্য কোনো ছেলের সাথে। তুর্য এখন ভাবে হয়তো লামিসা পালিয়ে গিয়েছে। এরপর থেকে তুর্যের বদঅভ্যাসগুলো বাড়তে থাকে। অনেকবার বিয়ের কথা বলেছি, রাজি হয়নি। লামিসাকে কোনোভাবে তুর্য ভুলতে পারেনি। লামিসার কথা শুনলেই তুর্য রেগে যায়। লামিসা চলে যাওয়ার পর এমন একটা অ্যাটাক হয়েছিল, আর আজকে তুমি ওকে এইসব নিয়ে বেশ কথা শুনিয়েছো, তাই আবার এমন হলো। আমার ভিতরে একটা প্রশ্ন জাগলো, তাহলে লামিসা কোথায় গেল? মনে মনে বেশ অপরাধবোধ হলো, কারণ না জেনে ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এমনটা করা আমার উচিত হয়নি। কথা শুনতে শুনতেই ভোর হয়ে গিয়েছে। মসজিদে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আমি অজু করে নামাজে দাঁড়ালাম। রবের কাছে আমার স্বামীর সুস্থতা কামনা করলাম। আমার দুই নয়নে শ্রাবণের মেঘ যেন বয়ে চলেছে। নামাজ শেষ করে এসে দেখলাম ডাক্তার সাহেব এসেছে। ডাক্তার সাহেবে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, তুর্যের অবস্থা কেমন? ডাক্তার সাহেব স্বস্তি ভরা গলায় জবাব দিলেন, আমরা তো ভেবেছিলাম উনি হাঁটতে চলতে পারবে না, কিন্তু এটা তো ক্ষতি ওনার হয়নি। হাঁটতে চলতে পারবে, তবে কথা বলতে পারবে না। ওনার মুখের ব্যায়ামগুলো বেশি বেশি করাতে হবে, আর ওনার সামনে বেশি বেশি কথা বলতে হবে, তাহলে হয়তো কথা বলতে পারবে আবার। আর আবারও সাবধান করে দিচ্ছি, ওনাকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না। আমি শান্ত সুরে জবাব দিলাম, সেটা মাথায় থাকবে। আমি কি একটু দেখা করতে পারি ওনার সাথে? হ্যাঁ পারবেন, তবে যে কোনো একজন যেতে পারবেন। আপনাদের মধ্যে কে যাবেন ভেবে একজন যান। আমি কথাটা শুনে চুপ হয়ে গেলাম। মনে হয় আমার শাশুড়িমা যেতে চাইবে, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার শাশুড়িমা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা তুমিই যাও। কথাটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। দৌড়ে তুর্যের কাছে চলে গেলাম। দেখলাম উনি তাকিয়ে আছে। আমি ওনাকে ধরে কাঁদতে লাগলাম। উনি আমাকে ছাড়াতে চাইলেও আমি ওনাকে ছাড়তে চাইলাম না। ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন করব না। আমি কিছু না জেনে এমন করেছি। আপনি যে সুস্থ আছেন এতে আমি খুশি। একের পর এক এসব বলতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম তুর্য আমায় চিমটি দিয়ে বসলো। আমি তুর্যের চিমটি খেয়ে তুর্যের দিকে তাকিয়ে দেখলাম তুর্য কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। হাতে ইশারা দিয়ে যেন কি বোঝাতে চাচ্ছে। অনেকক্ষণ পর বুঝতে পারলাম উনি খাতা কলম চাচ্ছে। আমি একটা খাতা এবং কলম জোগাড় করে ওনাকে দিলাম। উনি কি একটা যেন লিখছেন। লিখার পর আমাকে দেখালেন। আমি লেখাটা দেখে বেশ লজ্জা পেয়ে বসলাম। উনি লিখেছেন, তুমি আমার উপর এভাবে হামলে পড়েছ কেন? আর যা হয়েছে তো হয়েছেই, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এত মাপ চাইতে হবে না। আর দয়া করে আবার আমাকে ঝাপটে ধরে আমার উপর হামলে পড়ো না। আমি লজ্জায় লাল মুখ হয়ে মাথা নেড়ে বললাম, আচ্ছা। 2 দিন হাসপাতালে থাকার পর ওনাকে বাসায় নিয়ে গেলাম। ডাক্তারের কথা মতো ওনার সাথে অনেক কথা বলতে লাগলাম। বেচারা মাঝে মাঝে আমার কথা শুনে হাসে, আবার বিরক্তও হয়, কিন্তু আমার কথার ফুলঝুরি আর থামে না। উনি বিরক্ত হয়ে খাতায় লিখল, তুমি এত বকবক কেন করছো পাগলের মতো? বেশ বিরক্ত লাগছে। আমার রাগ ওঠার আগে এখান থেকে বের হতো। হ্যাঁ, আপনার কথায় আমি বের হয়ে যাই, আর আপনি এভাবে পড়ে থাকেন। আমি বের হওয়ার পর আপনার সেবা কে করবে শুনি? ওই দিন বাসায় যে রূপবান নিয়ে এসেছিলেন, যে রূপবানের জন্য আমাকে ঘর থেকে বের করে ওনার সাথে থেকেছিলেন, সে রূপবান তো আপনার এ হাল দেখে চলে গিয়েছিল। ওইগুলা তো সে টাকার জন্য। কেন আপনি এসব করবেন? আমি আপনার স্ত্রী। একজন মানুষের জন্য আপনি আরেকজনকে কষ্ট দিতে পারেন না। আর সবাই তো এক না। আর এটা ভাববেন না যে আমি চলে যাব। চলে যাওয়ার হলে এত কিছু সহ্য করতাম না। আপনি শুধু আমার থাকেন। আপনার এই অবস্থা না হলে জানতামই না আমি আপনাকে কতটা ভালোবেসেছি। আপনি যখন হাসপাতালে ছিলেন তখন উপলব্ধি করেছি যে আমি আপনাকে মনের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি। আর শুনেন, আজকে নাকি চকলেট ডে, তাই আপনার জন্য চকলেট এনেছি। উনি আবারও বিরক্ত মাখা মুখে কাগজে লিখলেন, তুমি যাও তো, আমি চকলেট খাবো না। আর পরের বার ঘরে আসলে একটা কস্টেপ নিয়ে আসবা। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কস্টেপ দিয়ে কী করবেন? কাগজে লিখে জবাব দিলেন, তোমার মুখে মারব। আমি হাসি হাসি মুখ করে বললাম, আপনি চকলেটটা না খেলে কিন্তু আমি আরও বকবক করব। জানেন তো, কলেজে আমি অনেক বকবক করতাম। আমার পাশে কেউ বসতো না আমার বকবকের জ্বালায়। কাগজের গোটা গোটা অক্ষরে হাসি হাসি মুখে লিখে জবাব দিলেন, সে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর চকলেটখানা দাও, আমি খাচ্ছি। আর তুমি এখন বিদায় হও। আমি চকলেটটা দিয়ে চোখ টিপুনি দিয়ে বের হয়ে গেলাম। খানিকক্ষণ পর ওনার রুমে এসে বেশ চমকে গেলাম।
কারণ উনি উনি একটা কাগজে লিখেছেন, সরি তোমাকে এতদিন এভাবে কষ্ট দেওয়ার জন্য। তোমার সব ঠিক আছে, তবে তুমি বকবকটা একটু বেশিই করো। বকবকানি আমার একদম ভালো লাগে না। আমি ওনার এই লেখাটা পড়ে এত খুশি হয়েছি যে কি বলবো। আমি খুশিতে নাচতে নাচতে বললাম, বকবক তো একটু করতে হবে, না হলে আপনি সুস্থ হবেন না। কাগজে পুনরায় লিখলেন, তোমার মতো এরকম বকবক লামিসাও করতো। কেমনে পারো এত বকবক পকপক করতে? লামিসার কথাটা শুনে কেন জানি না লামিসাকে বেশ হিংসা লাগলো। হিংসার পাহাড়টা নাক ফুলে বের হলো। নাক ফুলাতে ফুলাতে বললাম, আপনি মনে হয় লামিসাকে একটু বেশি ভালোবাসেন, তাই না? উত্তরে অনেক লিখলেন, সত্যি বলতে লামিসাকে অনেক ভালোবাসি, আর আগেও বাসতাম। লামিসা যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না আজও। কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা নিলে হয়তো ভাবতাম টাকা পয়সা নিয়ে পালিয়েছে, কিন্তু কোথায় যে গেল আজও তার হদিশ মিলল না। খুব কষ্ট হয় মাঝে মাঝে উত্তর খুঁজে না পেয়ে। আমি বুঝতে পারলাম ওনার ভিতরে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু এখন কোনোভাবে ওনাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। আমাকে যা করার করতে হবে। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে কি লামিসা ভাবা যায় না? লামিসার মতো আমাকে ভালো না বাসুন, লামিসার ভালোবাসার থেকে একটু ভালোবাসা তো দিতে পারেন। আমি না হয় ওইটা নিয়ে থাকবো। আমি তো আপনার স্ত্রী, আমাকে কি ভালোবাসা যায় না? কাছে রাখা যায় না? আবার কি নতুন করে সব শুরু করা যায় না? এবার উনি কথাগুলো শুনে আমাকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমি নাসর বান্দার মতোই ধরেইছিলাম। উনি হুট করে আমাকে চিমটি দিয়ে বসলো। চিমটি খেয়ে আমি আহ করে বলে উঠলাম, কি ব্যাপার, চিমটি দিলেন কেন? উনি কাগজের রাগ রাগ মুখে বললেন, তুমি হুট করে এভাবে ঝাপটে ধরো কেন? আমি লজ্জা মাখা মুখে উত্তর দিলাম, আমার মন চাইছে। আমার কথার উত্তরগুলো কিন্তু পাইনি। উনি গজগজ করে কাগজে লিখলেন, সব তো শুরু করা যায়, তবে আমার যে অনেক বদ অভ্যাস সেগুলো একদিনই ঠিক হবে না। আর লামিসার জায়গা দিতে পারবো না। ওকে আমি যে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। ওর জায়গা না দিয়ে যতটা পারা যায় শুরু করব। যাক, উনি যে নতুন করে সব শুরু করতে রাজি হয়েছে এটাই অনেক। আমি একটু হেসে বললাম, আমার শুধু একটা রিকোয়েস্ট, আপনি কোনো রূপবান বাসায় আনবেন না, মানে মেয়ের নেশাটা বাদ দিতে হবে। উনি মাথা ঝাঁকিয়ে বললেন, আচ্ছা। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এত খুশি আগে কখনো লাগেনি। আমি এখন বলতে পারবো এটা আমার ঘর, আমার সংসার। তুর্যকে আবার ঝাপটে ধরে বললাম, আমি অনেক খুশি হয়েছি, আমার এতেই হবে। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। উনি আবারও আমাকে চিমটি দিয়ে বসল। চিমটি খেয়ে আমি ওনাকে ছাড়লাম। উনি আবারও লিখলেন, তোমার সমস্যা কি? আর এভাবে ঝাপটে ধরো কেন? ঝাপটে ধরতে না করেছি না? হুট করে ঝাপটে ধরে দম বন্ধ করে দাও। তোমার মতো পাগল কম দেখেছি। আমি একটু কপালটা কুঁচকে কানটা ধরে জিহ্বায় কামড় দিয়ে জবাব দিলাম, জানি না কেন এমন করে ফেলি, অটো হয়ে যায়। পড়ালেখা কত দূর করেছো? এইচএসসি দেব, সামনে পরীক্ষা। এই মেয়ে, তোমার সামনে পরীক্ষা আর তুমি এখানে এভাবে সময় নষ্ট করছো? না মানে, আমি তো বই নিয়ে আসিনি। উনি আবার কাগজে লিখে বললেন, মাকে গিয়ে এটা দিয়ে আসবে। কাগজটা হাতে নিয়ে দেখলাম উনি লিখেছেন, মা, ঈশিতার সামনে পরীক্ষা। আমি না হয় জানতাম না, তুমি তো জানতে, তাহলে বই কেন কিনে দাওনি? আজকেই বই কিনে দিও। আমি দৌড়ে লেখাটা মায়ের কাছে নিয়ে গেলাম। মা লেখাটা পড়ে হাসতে হাসতে বললেন, তুর্য একটু পড়া পাগল ছেলে ছিল। তোমাকে দেখো পড়ার জন্য কত প্রেশার দেয়। আজকে তোমার জন্য বই যদি না কিনে আনি, দেখবে আমার উপর রাগ করে বসবে। আমি তোমার জন্য বই কিনে আজকেই আনব। এখন তুমি তুর্যের গোসলের ব্যবস্থা করো। আচ্ছা মা, আমি যাচ্ছি। এ বলে আমি তুর্যের রুমে গিয়ে তুর্যকে ধরে বাথরুমে নিয়ে যেতে লাগলাম। বেচারা জানি কি বলতে চাচ্ছে। বেচারার হাতে খাতা কলমও নাই, আর কিছু বলতেও পারছি না। আমি তুর্যকে জোর করে ধরে গোসলখানায় এনে গোসল করাতে লাগলাম। বুঝতে পারছিলাম উনি বেশ রেগে যাচ্ছে, তবুও গোসল করাতে লাগলাম। গোসল শেষে ওনাকে বললাম, হয়েছে, এবার রুমে যান, এই টয়লেটে পড়ে, আর খাটের ওপর কাপড় রাখা আছে, পরে নেবেন। তুর্য আমার হাত থেকে তোয়ালেটা জোরে টান দিয়ে রুমে প্রবেশ করলো। আমিও গোসলটা সেরে ফেললাম। গোসল থেকে বের হয়ে বেশ সারপ্রাইজ পেলাম, কারণ এত অল্প সময়ে যে শাশুড়ি মা বই নিয়ে আসবে বুঝতেই পারিনি। চকচকা তকতকা বইগুলো যেন টেবিলের উপর জলকাচ্ছে, আর তুর্য সেগুলো হাত দিয়ে দেখছে। কী যে আনন্দ লাগছে। আমি আনন্দের চোটে তুর্যকে গিয়ে আবার ঝাপটে ধরে ছেড়ে দিলাম। জিপায় কামড় দিয়ে কান ধরে বললাম, ভুল করে ধরে ফেলেছি, আবেগে রাগ করবে না প্লিজ।
উনি মুচকি হাসি দিয়ে হাতে ইশারা করে বললেন ঠিক আছে, আর আমাকে হাতে ইশারা দিয়ে বুঝালেন এখন যেন খেয়ে পড়তে বসি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে দৌড়ে খাবার নিয়ে আসলাম, ওনাকে খাবার দিলাম, নিজেও খেতে বসলাম। উনি আমাকে ভালো ভালো মাছের পিস দিয়ে ইশারা করে খাওয়ার জন্য। আমি কত করে বললাম আপনি খান, না উনি কথা শুনলই না। উনি বোঝালো আমাকে অনেক পড়তে হবে আর খেতে হবে। খাওয়ার পর্ব শেষ করে পড়তে বসলাম। আহ, কতদিন পর বই হাতে নিলাম। নতুন বইয়ের গন্ধ যেন আমাকে মাতাল করে দিচ্ছে। বইগুলো দেখে খুশিতে নাচতে লাগলাম। ঠিক এ সময় খেয়াল করলাম তুর্য আমার ঘাড়ে তার ঠোঁট দিয়ে সুরসুরি দিচ্ছে। আজকে তুর্যের স্পর্শ আমার কাছে অন্যরকম লাগছে। মনে হচ্ছে এই স্পর্শ পেয়ে আমি আবেগে ডুবে যাচ্ছি। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলাম। মুহূর্তের মধ্যে কী যে অনুভূতি জাগলো বুঝতে পারিনি। তুর্যের ভালোবাসার স্পর্শ পেয়ে ভালোবাসার সাগরে ডুবে গেলাম। শীতল অনুভূতিতে মনটা শান্ত হয়ে গেল। প্রবল জ্বর যেন সব কিছু তছনছ করে দিয়ে আবার থেমে গেল। এক পশলা ভালোবাসার মেঘ আমার চোখ দিয়ে নামল। ইস, এই ভালোবাসার ছোঁয়ায় তো আমি এতদিন খুঁজছিলাম। আজকে পেয়ে যেন আমার অশান্ত মন শান্ত হলো। আমি স্বস্তি পেলাম। তুর্যকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলাম। আদো আদো হাতে তুর্য আমার কপালে পড়ে থাকা চুল সরিয়ে একটা চুমো এঁকে দিল। মনের গহীনে থাকা সব কষ্ট যেন এক নিমিষেই মিলিয়ে গেল। আমি এক আদরের লজ্জাবতী লতা হয়ে গেলাম। খানিকক্ষণ পর তুর্যের থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু তুর্য ছাড়ল না। মনে মনে ভাবতে লাগলাম এত ভালোবাসা আমার কপালে সইবে তো। ভাবতে ভাবতে নিশ্চুপ হয়ে গেলাম। তুর্যের চিমটি খেয়ে ভাবনার ঘোর কাটল। আমি তুর্যকে ছেড়ে উঠলাম আর বললাম হুট করে চিমটি দিলেন কেন? তুর্য ইশারা দিয়ে বলল আমি এত চুপ হয়ে আছি কেন? আমি বললাম এমনি। পরের দিন সকালে খেয়াল করলাম তুর্য কোথায় জানি যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন? তুর্য কাগজের গোটা গোটা অক্ষরে লিখলেন আমি এখন ঠিক আছি, আমি একটু বাইরে যাচ্ছি। আর এখন আবার ঝাপটে ধরো না, আমি বাইরে থেকে এখনই চলে আসব। আর মায়ের ফোনটা হাতে রেখো, মাঝে মাঝে মেসেজ দিব ওকে। আর তুমি এখন পড়তে বসো। এ বলে উনি চলে গেলেন। আমি পড়তে বসলাম। খানিকক্ষণ পর উনি মেসেজ দিলেন তোমার বডি সাইজ কত? মেসেজটা দেখে কেমন জানি লাগছিল। হুট করে উনি বডি সাইজ জিজ্ঞেস করলো কেন? আমি একটু লজ্জাও পাচ্ছিলাম। মেসেজের রিপ্লাইয়ের সাইজটা বললাম, কিন্তু কিছুটা রাগও হলো। কতটা শয়তান, কী সব জিজ্ঞেস করে। বেশ কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেয়ে দৌড়ে গেলাম। বুঝতে পারলাম উনি এসেছে। দরজা খুলে দেখলাম উনি দাঁড়ানো, হাতে কিছু জিনিসপত্র নিয়ে। আমি সব কিছু নিজ হাতে নিয়ে ওনাকে সাথে করে রুমে ঢুকলাম আর বললাম লজ্জা কি নাই, আপনার কি সব মেসেজ দেন? উনি হাসতে হাসতে ইশারা দিল ব্যাগগুলো খোলো। আমি ব্যাগ খুলে দেখলাম, অবাক হয়ে গেলাম, কারণ উনি আমার জন্য অনেকগুলো জামা, ড্রেস আর শাড়ি এনেছে। বেশ ভালোই কাটছিল আবার দিনগুলো। তুর্যকে নিয়ে কিছুদিন পর হাসপাতালে যায়। হুট করে খেয়াল করলাম তুর্য কথা বলতে শুরু করেছে। তুর্যকে কথা বলতে দেখে আমার আনন্দের মাত্রাটা যেন বেড়ে গেল। মনে হচ্ছে খুশিতে আমার কথায় আটকে যাচ্ছে। কিছুক্ষণ চুপ হয়ে গেলাম ওর কথা শুনে। তারপর ওর হাতটা জড়িয়ে ধরে বললাম তুর্য, আপনি কথা বলছেন? আমার কানকেও বিশ্বাস করতে পারছি না। আমার খুশিতে কথা আটকে যাচ্ছে। তুর্য আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে জবাব দিল হ্যাঁ, কথা বলতে পারছি। আচ্ছা ঈশিতা, তুমি এখন চলে যাও, বাকিটা আমি সামলে নিতে পারবো। তুমি বাসা যাও আর পড়তে বসো। বাসায় গিয়ে পড়া শেষ করো, আমি এসে সব দেখব। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় নিয়ে যেতে। আর আমি ডাক্তারের সাথে কথা বলে খানিকক্ষণ পরই আসছি। কিন্তু তুর্যকে ছেড়ে যেতে কেন জানি না আমার একটুও ভালো লাগছে না। তাই তুর্যকে বললাম আমি থাকি না আপনার সাথে, পড়া আমি সারাদিন রাত পরে কমপ্লিট করে দেব, প্লিজ থাকি। তুর্য গম্ভীর গলায় জবাব দিল তোমাকে যেতে বলেছি, তুমি যাও তো, আর বিরক্ত করো না, যা বলছি তাই করো। আমি চুপচাপ হয়ে মন খারাপ করে বললাম আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি আসবেন কিন্তু। উনি শান্ত স্বরে বলল যাও, আসবো তো বলছি, এবার যাও। আমি ওই জায়গা থেকে চলে আসলাম। মাকে সবটা বললাম। মাও বেশ খুশি হলো। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন সব তোমার জন্য হয়েছে মা। আমি লজ্জা পেয়ে গেলাম নিজের প্রশংসা শুনে। কিছুটা লজ্জা পেয়ে ওনাকে বললাম মা আমি এখন যাই, পড়তে বসতে হবে। এসে যদি দেখে পড়া কমপ্লিট হয়নি তাহলে আমাকে মারবে। আমি যাই। মা হাসতে হাসতে বলল যাও। আমি চলে আসলাম আমার রুমে। আমার রুমে এসে পড়তে লাগলাম, কিন্তু মনটা পড়ে রইল তুর্যের কাছে। বারবার ওর কথা মনে পড়ছে, কখন যে আসবে এটা ভেবে মন আনচান করছে।
ইস, কাউকে ভালোবাসলে বুঝি এমনই হয়। বেশ অস্থির লাগছে। অস্থিরতা যেন কাটছে না, পড়তেও পারছি না ঠিক করে, সময় যেন কাটছে না। অনেকক্ষণ পর তুর্য আসলো। তুর্যকে দেখে মনে অস্থিরতা যেন কাটলো, মনের সব কষ্ট যেন দূর হলো। আমার ভেতরের বয়ে যাওয়া জ্বর যেন থেমে শীতল হয়ে গেল। আমি তুর্যকে বললাম, আপনি এসেছেন? আমার আপনার জন্য মন কেমন করছে। হ্যাঁ বসছি, যাও পরো গিয়ে। কিন্তু তুর্য আসার পর থেকে কেমন জানি অস্থির ছিল। আমি বুঝতে পারলাম না তুর্যের কী হলো। অনেক জিজ্ঞেস করলাম, তুর্য কোনো জবাব দিল না। তুর্যের জবাব না পেয়ে বেশ ব্যাহত হলাম, কিন্তু তুর্য তবুও কোনো জবাব দিল না। বেশ কষ্ট লাগলো। সারাদিন এসবের মধ্যেই গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য পাশে নেই। তুর্যকে খুঁজে পেলাম না কোথাও। কোথায় গেল এত সকালে? ফোন করেও পেলাম না। অনেকক্ষণ পর তুর্য আসলো, সাথে একটা মেয়েকে নিয়ে। আর আমার চিনতে বাকি রইল না এই মেয়েটাই লামিশা। আমি তুর্যকে বললাম, লামিশাকে কোথায় পেলেন আপনি? জবাবে তুর্য বলল, ওই দিন ওকে দেখে আমার মুখে কথা ফুটেছিল। অনেক কষ্টে ওকে খুঁজে বের করে জোর করে ধরে আনি। পাশে থাকা লামিশা আমাকে দেখে বলল, একে? তুর্য উত্তরে বলল, তোমার পরে ওকে বিয়ে করেছিলাম। লামিশা তুর্যের গালে একটা কষিয়ে চড় দিয়ে বলল, লজ্জা করে না? ঘরে বউ থাকা সত্ত্বেও আরেকবারের বউকে তুলে আনো। তুর্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরেকবারের বউ মানে? হ্যাঁ, আরেকবারের বউ। আমি তো তোমাকে রেখে আরেকজনকে বিয়ে করেছি, আমার বাচ্চাও আছে। আমি আমার জায়গায় ভালো আছি, তুমিও তোমার বউকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। আর আমি কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি, তার মধ্যে তুমি এই কাহিনী করলে। আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম সেটা তো তুমি জানতে, তারপরও এমন কাজ করতে তোমার বিয়েকে আটকালো না। দেখো তুর্য, সব কিছু বিবেক না আবেগ দিয়েও হয় না। আর আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, নিজের স্বামীকে সামলাও, আর আমার পিছু আসতে নিষেধ করো। আর তোমার নাম্বারটা দাও, তোমার স্বামী কোনো ঝামেলা করলে যেন তোমাকে পাই, ইনফর্ম করতে পারি। আমি নাম্বারটা দিলাম। উনি নম্বরটা নিয়ে চলে গেল। আর তুর্য বেশ চুপ হয়ে গেল। বুঝতে পারছি ওর অনেক কষ্ট হচ্ছে। ঘরে গিয়ে চুপ করে বসে রইল। খানিকক্ষণ পর তুর্য আমাকে জড়িয়ে ধরে বলল, চলো আমরা সব শুরু করি আগের মতো। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমি তো শুরু করতে চাই, আপনি চাইলেই সব সম্ভব। আমি চাই আর তোমাকে ভালো রাখার চেষ্টা করব। খানিকক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজটা পড়ে আমার মাথাটা বেশ ঝিম ধরে লাগলো, কারণ মেসেজটা দিয়েছে লামিশা। আর মেসেজটায় লেখা ছিল, আমি জানি তোমার নাম ঈশিতা, আমি জানি তুমি আমার তুর্যকে ভালো রাখবে। তুর্যকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার বিয়ের 1 বছর পরেই জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। আর বেশি দিন বাঁচব না। আমি এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, বিদেশেই চিকিৎসা করতেছি। হয়তো আর কিছুদিন বাঁচব। চেয়েছিলাম তুর্য আমাকে ছাড়া ভালো থাকুক, আর আমি এখন নিশ্চিত যে সেটা পারবে। ওকে এসব বলো না, তোমরা ভালো থাকো। কালকেই দেশের বাইরে চলে যাব, কোথায় যাব সেটা অজানায় রেখে গেলাম, কারণ বললে হয়তো আবার ঝামেলা হবে তোমাদের মধ্যে। লামিশা। আমার চোখ দিয়ে অঝরে শ্রাবণের ধারা নামতে লাগলো। একটা মেয়ে কতটা ভালোবাসলে এমন করতে পারে। তুর্যকে না বলে থাকতে পারলাম না। তুর্যকে বলার পর তুর্য বেশ কষ্ট পেল। লামিশাকে অনেক খুঁজলো, কিন্তু লামিশাকে আর খুঁজে পেল না। কোথায় যে গেল ও? তবে লামিশা চেয়েছিল আমি আর তুর্য যেন ভালো থাকি। তুর্য লামিশার জন্য আমাকে মেনে নিল। লামিশার শূন্যতা তুর্যকে মাঝে মাঝে গ্রাস করলেও আমি সেটা ভালোবাসার পাহাড় দিয়ে থামিয়ে দিই। মাসখানেক পর আমার পেটে তুর্যের বাচ্চা আসে। তুর্য বেশ খুশি হয়। আমার যখন 9 মাস চলে, তখন আমার ঠিকানায় একটা চিঠি আর গিফট আসে। খুলে দেখে অবাক হয়ে যায়, এগুলা সব লামিশা পাঠিয়েছে। চিঠিটা পড়ে নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় ঈশিতা, তুমি যখন চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে যাব। তোমার বাচ্চা হবে শুনেছি। তোমার বাচ্চার জন্য আমার পক্ষ থেকে কিছু জিনিস দিয়ে গেলাম। তুর্যের কিছু পছন্দের জিনিস আমার কাছে ছিল, সেগুলো আগলে রাখার দায়িত্ব তোমাকে দিলাম। আর আমার তুর্যকে আগলে রেখো, সংসারটা মন দিয়ে করো, কারণ এটা যে তোমার ঘর, তোমার সংসার। আর শুনেছি মেয়ে হবে, মেয়ের নাম রেখো পরি। আশা করি আমার কথাটা রাখবে। এতে লামিশা। আমি চিঠিটা পড়ে তুর্যকে চিঠিটা দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তুর্য চিঠিটা পড়ে কাঁদতে লাগলো। একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে লামিশাকে না দেখলে বুঝতাম না। কিছুদিন পর আমার পরি জন্ম নিল। লামিশার কথা মতোই ওর নাম পরি রাখি। ভালোই কাটতে লাগলো আমাদের সংসার। মাঝে মাঝে লামিশাকে বেশ মনে হয়,
কতটা ভালো মানুষ বাঁচতে পারে একজনকে। আমি ওর লামিসার দেওয়া সংসারটাকে বলতে পারি এটা আমার ঘর, আমার সংসার। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।